দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কি ব্যাপার বলুন সাহেব, দেরি যে? আর বললেন না, রাস্তাঘাটে যে কত নিয়ম কানুন বানায় রাখছে। একদিক দিয়ে লাইট জ্বালাইতেছে, গাড়ি আটকাইতেছে, আবার ছাড়তেছে, একদিক দিয়ে আটকাইতেছে, আরেক দিক দিয়ে ছাড়তেছে। বিচ্ছিরি অবস্থা। নিয়ম কানুন তো সুবিধার জন্যই বানানো হয়। যদি নিয়ম কানুন না থাকতো, সবাই সব দিক থেকে যেতে পারতো, তাহলে সারা শহরে সারাদিন জ্যাম লেগে থাকতো, কোনো কিছু নড়তো না। হ্যাঁ, কথাটা তো ঠিকই। এই জন্যই আমাদের শেয়ার বাজারেও নিয়ম নীতি আছে অনেক। তাতে কারো কারো অধৈর্য লাগতে পারে, কিন্তু তাতে সবার জন্যই সুবিধা। মারুফ ভাই, শেয়ার মার্কেটের নিয়ম কানুন তো আমি কিছুই জানি না। কারা নিয়ম বানায় আর কারা দেখে নিয়ম কানুন মানা হইতেছে কিনা। ঠিক এই জিনিসটা নিয়েই আজকে আমাদের আলোচনা। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ মূলত দুটো। একটা হচ্ছে যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের স্বার্থটাকে রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটটা যাতে ডেভেলপ করে সেটার জন্য একটা রেগুলেটরি এনভায়রনমেন্ট সৃষ্টি করা, যে এনভায়রনমেন্টে এই মার্কেটটা একটা অর্ডারলি সিস্টেমের মাধ্যমে ডেভেলপ করতে পারে। আমরা আমাদের যে স্ক্রিনিং ফাংশন যেটা, সেটাকেও জোরদার করার চেষ্টা করছি। অর্থাৎ যে সমস্ত রিপোর্ট আমরা পাচ্ছি বা যখন পাবলিক ইস্যুর জন্য যখন কোনো কোম্পানি আসছে, তাদের যে সমস্ত তথ্য তারা আমাদের কাছে পরিবেশন করছে, সেই তথ্যগুলো বাস্তব ভিত্তিক কিনা সেগুলো আমরা খুঁটিয়ে দেখার চেষ্টা করছি। দ্বিতীয়ত আমরা এই মনিটরিং এর কাজটা করছি, যে কমপ্লায়েন্স উইথ লস এটা ঠিকমতো হচ্ছে কিনা। আমার মূল পরামর্শ হচ্ছে যে তারা যেন ঝোঁকে না চলেন বা হুজুকে না মাতেন। তাদের বিনিয়োগের ক্ষেত্রে কোন কোম্পানির শেয়ারে তারা বিনিয়োগ করছেন সেই কোম্পানি সম্বন্ধে তাদের একটু খবর নেওয়া উচিত। এবং এটার বিভিন্ন সূত্র আছে। ঢাকা বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে এর খবর পেতে পারেন, সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে, এক্সচেঞ্জ কমিশন থেকে তারা খবর পেতে পারেন। এনফোর্সমেন্টের ব্যাপারে আমরা এখন অনেক বেশি সচেষ্ট হচ্ছি এবং এর মধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা কাগজে সম্ভবত আমার যতদূর মনে পড়ে 22টা কোম্পানির আমরা লিস্ট পাবলিশ করেছি যারা এজিএম করে নাই। এটা একটা ইনফরমেশন ফর দি ইনভেস্টার্স যে এই কোম্পানিগুলো ঠিক আইন অনুসারে চলছে না। এছাড়াও এই কোম্পানিগুলোর সাথে আমরা সরাসরি যোগাযোগ স্থাপন করেছি, তাদেরকে ডেকে এখানে হিয়ারিং দেওয়া হচ্ছে এবং তারা অনেকে ইতিমধ্যে তারা এজিএম করবেন বলে আমাদের কাছে কথা দিয়ে গেছেন। কেউ কেউ এজিএম এর মধ্যে ডিক্লেয়ার করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছেন এজিএম এর, কারণ এজিএম কন্ডন করার ব্যাপারে কোনো কোম্পানি হাইকোর্টে যেতে পারে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে শেয়ার মার্কেটের নিয়ম কানুন এবং নিয়ন্ত্রণ। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কয়েকটা বিষয় নিয়ে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন আছে। ব্রোকার, ডিলার এবং অন্যান্য যারা অংশগ্রহণ করেন এখানে, তারা প্রায়ই প্রশ্ন করেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন কানুন অপ্রতুল এবং সেই কারণেই 1996 সালের একটা শেয়ার কেলেঙ্কারির ঘটনার মতো ঘটনা ঘটল। আপনি কি মনে করেন যে সেই যে লিগ্যাল আইনগত যে কাঠামো সেই সময় যা ছিল আর এখন যা আছে এর মধ্যে কোনো পার্থক্য? স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সেটেলমেন্ট যে রেগুলেশন আছে, শেয়ার বেচা বিক্রি করতে হয়, এটা না থাকায় 1996 সনে কার্ড মার্কেট সৃষ্টি হয় এবং রাস্তাঘাটে শেয়ার বিক্রি হয়। কিছু অসাধু ব্যবসায়ী জাল শেয়ার বিক্রি করতে সুযোগ পায়, আর কিছু সাধারণ লোক না বুঝে শেয়ার সম্পর্কে আইডিয়াও ছিল না, এই সমস্ত শেয়ার কিনে সর্বস্ব হারায়। এই ধরনের ঘটনা খবরের কাগজে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। বর্তমানে এন্টায়ার ট্রানজেকশন এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হয় এবং তাদের রিসিট নিয়ে শেয়ার জমা দিতে হয়, যার ফলে এই ধরনের কার্ড মার্কেট বর্তমানে নাই বললেই চলে। ক্লায়েন্ট মার্কেট যে আছে বা ছিল, আছে বলবো না, ছিল, এটা কি আইন সঙ্গত? আইনে কোনোদিন কার্ড মার্কেট ছিল না, কিন্তু কার্ড মার্কেট আইনের অপ্রতুলতার কারণে কার্ড মার্কেটটা সৃষ্টি হয়। তখন যে কোনো লোক একটা শেয়ার কিনে ওই নামে গিয়ে জমা দিতে পারতো, এখন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তাকে যেতে হবে। স্টক এক্সচেঞ্জের রিসিট ছাড়া জমা দিতে পারে না, তখন যে যাইতো, এর ফলে কার্ড মার্কেট এনকারেজ করা হয়েছে। এছাড়া ক্লায়েন্টস অ্যাকাউন্ট, যে ব্রোকার অ্যাকাউন্টস আলাদা করা হয়েছে। এখন ক্লায়েন্টস অ্যাকাউন্ট কি, তার পুরা পার্টিকুলার্স দিয়ে, তার ছবি দিয়ে দরখাস্ত করে ব্যাংকের মতো তার একটা অ্যাকাউন্ট করতে হবে যে কোনো ব্রোকারের মাধ্যমে, এবং সেখানে একটা স্বচ্ছতার মাধ্যমে ট্রানজেকশন তাকে নিতে হবে। এই আইনটা তখনকার। এটা কিছুটা অভিযোগ আকারে আসে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এত দ্রুত আইন কানুন তৈরি করে, এত ঘন ঘন পরিবর্তন করে, যার ফলে পুরো মার্কেটের বিনিয়োগকারীদের
এবং শিল্প উদ্যোক্তা সবাই অসুবিধার মধ্যে পড়ে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আইনটা করার উদ্দেশ্য হলো সময়ের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে যখন যে সিচুয়েশন আসে এই পরিপ্রেক্ষিতে আইন করতে হয়, এবং আইন করতে গিয়ে সে নিজে নিজে আইন করে না। স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার্স, ইস্যুয়ার্স যারা যারা আছে সবাইকে এটা জানানো হয়, আইন প্রণয়নের আগে অবহিত করা হয়, তাদের মতামত নেওয়া হয়। এরপরেও যে সিস্টেম আছে যে 2-3টা পত্রিকায় খবরের কাগজে ছাপা হয়, ওয়েবসাইটে দেওয়া হয়, এবং তাদের যে ভিউজ, তাদের মতামত, আপত্তি এটা নেওয়ার পরে যখন একটা সুষ্ঠুভাবে একটা জিনিস সবাই সম্মতিক্রমে আসে তখনই আইনটা তৈরি করা হয়। উনি যেটা বললেন যে সবার সাথে আলোচনা করে আইন করা হয়, ঠিকই, ওনারা পাবলিকেশনও দেন, সবই দেন, বাট ভিউ কি সবগুলাকে ওনারা কনসিডার করেন কিনা সেটাও আমরা নিশ্চিত না। আমি অনুরোধ করব ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আপনাদের আইন প্রণয়নে কোনো পরিবর্তন বা পরিবর্ধন প্রয়োজন হয় স্টক এক্সচেঞ্জের খাতিরে বিনিয়োগকারীদের স্বার্থে আপনারা সাজেশন আকারে দিতে পারেন, এবং ডেফিনেটলি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সেটা বিবেচনায় নেবে, বাজারের সংশ্লিষ্ট যারা আছে সকলের স্বার্থে ব্যবস্থা গ্রহণ নেবে। জনাব এম কে মহিউদ্দিন, আপনাদের ব্রোকারেজ হাউস অনেক বিনিয়োগকারীদের সেবা দিয়ে থাকে আমরা জানি, তো নিয়ম কানুন সম্বন্ধে, স্টক মার্কেটের নিয়ম কানুন সম্বন্ধে একজন বিনিয়োগকারীর একদম প্রথম থেকে কি কি বিষয় জানা দরকার বলে আপনি মনে করেন? মৌলিক বিষয় যেগুলা তাদের জানা উচিত, যে শেয়ার কিনতে গেলে কি কি করতে হবে, শেয়ার বিক্রি করতে গেলে কি কি করতে হবে। যেমন উদাহরণ দিয়ে যদি একটু বলেন। যেমন শেয়ার বিক্রি করতে হলে শেয়ারটাকে জমা দিতে হবে, একটা ব্রোকারেজ হাউসের সাথে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে বিক্রি করার পর সে কি কনফার্মেশন ব্রোকারেজ হাউস তাদেরকে দিতে হবে সে সম্বন্ধে তাদেরকে জানতে হবে, সো দ্যাট সে জানতে পারে যে তার শেয়ারের স্ট্যাটাসটা কি। কেনার ক্ষেত্রেও তাকে জানাতে হবে ইমিডিয়েটলি ট্রানজাকশনের পরে যে কিনা হলো কি হলো না, সো সে জানে। এটা একটা কনফার্মেশন দেওয়ার প্রক্রিয়া আছে আইনের মাধ্যমে। অ্যাকাউন্ট যেমন খুলতে হয়, ট্রানজাকশন করার সাথে সাথে তাদেরকে যেমন জানাতে হয়, তাদের থেকে ট্রানজাকশনের পরে কনফার্মেশনটাও নিতে হয়। একটা প্রচলিত নিয়ম সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যে আইন করেছে, স্টক এক্সচেঞ্জগুলো নিজস্ব আইনের মাধ্যমে যেগুলো নিয়ম করেছে এগুলা ব্রোকারেজ হাউসগুলোকে পালন করতে হয়, এবং ব্রোকারেজ হাউসগুলো ক্লায়েন্টদেরকে ওগুলো বলেও দেয়। ইনভেস্টর ইনভেস্ট করতে হলে তাদেরকে ব্রোকারের কাছে যেতে হবে। আমাদের সেটা একটা নিয়ম, সেটা আমাদের আবুল হোসেন সাহেব এখন শেয়ার কিনতে চান, জি, এখন উনি ব্রোকারদের অফিস কোথায় খুঁজে পাবেন? ব্রোকারদের অফিস যারা যারা মেম্বার আছে তাদের তো মেম্বারশিপ ডাইরেক্টরেট আছে, চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাইরেক্টরেট আছে, সেখানে অ্যাড্রেস বুক আছে, টেলিফোন আছে, সবই আছে। উনি যদি এই সেক্টরে ইনভেস্ট করতে চান ওনাকে তো একটু উদ্যোগী হয়ে এগুলো জানতে হবে। এখন যদি মনে করেন উনি স্টক এক্সচেঞ্জে আগে ফ্লোর ব্যবস্থা ছিল, এখন ফ্লোর ব্যবস্থা নাই, তো উনি উনার যে সিলেক্টেড ব্রোকার বা যার সাথে উনি করতে চান তাকে উনি খুঁজে বাইর করতে হবে, বা মার্কেট ইনফরমেশনের মাধ্যমে ওনাকে জানতে হবে।